আজ আমরা এমন এক লোমহর্ষক রহস্যের জগতে প্রবেশ করতে যাচ্ছি যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আলোচিত সকল ইন্দোনেশীয় আংশিক সত্য এবং ফ্যান্টাসি হরর মুভির তালিকায় জায়গা করে নিয়েছে রোমাঞ্চকর এই হরর থ্রিলার মুভিটি, যেখানে মিশে আছে হাজার বছরের পুরানো এক পিরামিড আর এক ভয়ঙ্কর অভিশাপ। কথা বলছিলাম 2016-তে রিলিজ হওয়া সত্য ঘটনার উপর নির্মিত সিনেমা গারবান নেরেকা বা নরকের দরজা। তাহলে আর বেশি কথা নয়, চলুন শুরু করা যাক আজকের এই রোমাঞ্চকর যাত্রা। মুভির শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় আজ থেকে প্রায় 5000 বছর আগের আদিম যুগে, যেখানে দেখা যায় একদল মানুষ বিশাল একটি রহস্যময় পিরামিডের সামনে দাঁড়িয়ে অদ্ভুত এক আদিম আচারে লিপ্ত। তাদের হাতে ছিল কোজন বা খঞ্জরের মতো দেখতে একটি প্রাচীন বস্তু। কিন্তু ঠিক তখনই প্রকৃতির জন্য রুষ্ট হয়ে ওঠে, বিকট শব্দে পুরো পিরামিড কাঁপতে শুরু করে এবং চোখের পলকে ধসে পড়ে সে বিশাল স্থাপনা। এই রহস্যময় শুরুর মাধ্যমেই আমাদের আজকের মুভি গারবান নেরেকার পর্দা ওঠে। এরপর আমরা বর্তমানে ফিরে আসি এবং পরিচিত হই থিও নামের একজন প্রফেসরের সঙ্গে, যিনি নিজের ছাত্রদের সঙ্গে পিরামিড নিয়ে লেকচার দিচ্ছিলেন। অন্যদিকে দেখা যায় টোমো নামের এক ব্যক্তিকে, যে পেশায় একজন সাংবাদিক, তবে সে সাধারণ কোনো সাংবাদিক নয়। তার কাজই হলো অলৌকিক আর ভৌতিক সব খবরাখবর জোগাড় করা। টোমোকে আমরা দেখি একজন পীর বা ওজার ইন্টারভিউ নিতে, যে কিনা দাবি করে সে নাকি জাদু করে আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় গুন্তর নামের এক ব্যক্তি। এই গুন্তর তো বিখ্যাত একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। গুন্তর আসলে একজন সেলিব্রিটি তান্ত্রিক, যার টিভিতে নিজস্ব শোও আছে। সে দেখা মাত্রই বুঝে ফেলে যে ওই ওজা আসলে ভণ্ড, আর টোমোর সাথে তার আগে থেকেই সেটিং করা ছিল। মানে সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য টোমো এই ওজাকে হায়ার করেছিল। টোমো আসলে টাকার জন্য এসব তিলকে তাল করে খবর ছাপিয়ে তার ম্যাগাজিন তৈরি করে। এরপর টোমো টিভিতে একটি নিউজ দেখতে পাই, যেখানে আর্নি নামের একজন প্রান্ততান্ত্রিক গুনং পাদান পিরামিড নিয়ে কথা বলছিলেন। এটি ইন্দোনেশিয়ার সবচেয়ে প্রাচীন একটি পিরামিড। ডক্টর আর্নি দাবি করে এই পিরামিডটি প্রায় 25 হেক্টর এলাকা নিয়ে জড়িয়ে আছে, যা বেরোবদুর মন্দিরের চেয়েও 10 গুণ বড়, এবং এটি বিশ্বের সবচেয়ে প্রাচীন পিরামিড। এই পিরামিডের বয়স নাকি 4800 বছর। টোমো ভাবে এই পিরামিড নিয়ে যদি কোনো ভৌতিক নিউজ করা যায় তাহলে সেটা দারুণ হিট হতে পারে। এদিকে টোমোর ব্যক্তিগত জীবন একদমই ছারখার হয়ে যাচ্ছিল। তার স্ত্রী তাকে ডিভোর্স দিতে চায়, কারণ টোমোর এই অদ্ভুত পেশা তার ছোট মেয়ে লীলার উপর প্রভাব ফেলতে চলেছে। মানে এই পেশাটা তার স্ত্রীর একদমই পছন্দ না। টোমো ডিভোর্সে রাজি হলেও সে তার মেয়েকে ছাড়তে নারাজ। পরের দিন টোমো লুকিয়ে ডক্টর আর্নির ক্লাসে ঢুকে পড়ে, যাতে ওই পিরামিড সম্পর্কে আরও তথ্য বের করা যায়। আর্নির বর্ণনা অনুযায়ী এই পিরামিড হাজার হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল। তবে টোমো বুঝতে পারে এখানে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। এই রাতে টোমো তার মেয়ের সাথে দেখা করতে তার প্রাক্তন স্ত্রীর বাড়িতে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে এক অদ্ভুত পরিস্থিতির শিকার হয় টোমো। বাড়িতে যেন কেউ নেই, চারিদিকে শুনশান নীরবতা। টোমো বারবার ডাকলেও কারো কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। তবে হঠাৎই সে একজন রহস্যময় নারীকে দেখতে পায়, যে নিজের চোখ হাত দিয়ে ঢেকে রেখেছিল। টোমো আতঙ্কিত হয়ে তাকে জিজ্ঞাসা করে, আমার মেয়ে লীলা কোথায় আর তুমি কে? তবে সে রহস্যময় নারী টোমোকে উপরতলার দিকে ইঙ্গিত দেয় যাওয়ার জন্য, কিন্তু পরক্ষণে সে যেন বাতাসে মিলিয়ে যায়। বেশ অদ্ভুত। আর এভাবে টোমো তো উপরে চলে যায় ঘরের। কিন্তু এখানে আসার পর তার বুকের ধুকধুকানি তো বেড়ে যায় ভয়ে। সে দেখে আশেপাশে সব বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। চারিদিকে ধ্বংসস্তূপের মাঝে সে যখন নিজের মেয়েকে খুঁজছিল, ঠিক তখনই সে আত্মাটা বা জিনটা আবারও তার সামনে উদয় হয়, মানে সেই নারীটা যাকে একটু আগে দেখেছিল। কিন্তু টোমো পেছনে ফিরতেই দেখে সেই নারী তার নিজের হাতের তালুতে নিজের একটি চোখ ধরে দাঁড়িয়ে আছে। বিভৎস সে দৃশ্য দেখে টোমো চিৎকার করে ওঠার আগেই তার ঘুম ভেঙে যায়। মানে সে বুঝতে পারে এতক্ষণ যা যা ঘটলো এবং যা যা দেখলো তা কেবল তার দুঃস্বপ্ন ছিল, একটি ভয়ঙ্কর স্বপ্ন। এদিকে ডক্টর আন্নির দাবি তো শেষ পর্যন্ত প্রেসিডেন্টের কানে পৌঁছায়। সরকার থেকে এই গুনং পাদান পিরামিডটি খনন এবং গবেষণার পূর্ণ অনুমতি আর অর্থায়ন করা হবে। মানে ডক্টর আন্নি এই পিরামিডের রহস্য উদ্ঘাটন করবে সরকারি অর্থায়নে। আর এতে সরকারও কিন্তু রাজি হয়, কারণ এই মিশন সফল হলে পুরো পৃথিবীর কাছে ইন্দোনেশিয়ার সম্মান বহুগুণ বেড়ে যাবে। তবে টোমো তো এই সুযোগ হাতছাড়া করতে চায় না। সে লুকিয়ে ডক্টর আন্নির টিমের পিছু নেয় এবং সেই গুনং পাদানে চলে যায়। বলে রাখা ভালো, নাম গুনং পাদান হলেও এটি কিন্তু পাদান শহরে নয়, বরং ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার চিয়ানজুরে অবস্থিত। মানে চিয়ানজুর শহরের পাশে অবস্থিত এটি। তবে এখানে গিয়ে টোমো দেখে অসংখ্য সংবাদকর্মী এখানে ভিড় জমিয়েছে আগে থেকেই। এবং অবাক করার বিষয় হলো, সে জনপ্রিয় তান্ত্রিক গুন্তর সেখানে উপস্থিত। এই পিরামিড সম্পর্কে আরও ভেতরের তথ্য জানতে টোমো গ্রামের এক মুরব্বী বা মোড়লের কাছে গিয়েছিল। কিন্তু এই লোক টোমোকে পাত্তা না দিয়ে এক প্রকার তাড়িয়েই দেয়। মানে সে কোনো কথা বলতে চাচ্ছে না এই পিরামিড সম্পর্কে।
আবার এই রাতে ডক্টর আন্নি এবং প্রফেসর থিও পিরামিড থেকে পাওয়া একটি প্রাচীন পাথর নিয়ে পরীক্ষা করছিলেন। আর এভাবে অনেক রাত হয়ে যাওয়ায় প্রফেসর থিও তার সহকর্মী হ্যারিকে ঘুমানোর জন্য পাঠিয়ে দেন। ল্যাবে যখন একাকী কাজ করতে করতে ক্লান্ত প্রফেসর তখন নিজের চশমাটা তো খুলে নেয়। এরই মধ্যে ঝাপসা চোখে সে দেখে তার ঠিক সামনেই কুচকুচে কালো রঙের একটি বিশাল লম্বা জিনিস একটি অবয়ব যেন দাঁড়িয়ে আছে, শিংওয়ালা। আর পরের দিন সকালে পুরো ক্যাম্পে তো হাহাকার পড়ে যায়। ডক্টর আন্নি আবিষ্কার করে যে প্রফেসর থিও ল্যাবের ভেতরেই মরে গেছেন এবং তার মৃত্যুর দৃশ্য ছিল অত্যন্ত করুণ এবং বিভৎস। তার লাশটার জন্য একেবারে কালো এবং অদ্ভুতভাবে চেয়ে রয়েছে। দেখেই মনে হচ্ছে সে যেন ভয় পেয়ে মারা গেছে। কিন্তু ডক্টর আন্নি মিডিয়ার সামনে এই বিষয়টিকে হার্ট অ্যাটাক বলে চালিয়ে দেন যাতে পরিস্থিতি শান্ত থাকে। এখন এই পুরো প্রজেক্টের দায়িত্ব এসে পড়ে ডক্টর আন্নির কাঁধে। মানে প্রফেসর তো মারা গেছে, কিন্তু সেখানে উপস্থিত এক অহংকারী সাংবাদিক আন্নিকে নিয়ে ঠাট্টা শুরু করেছিল। তার মতে একজন নারী হয়ে এবং প্রফেসর উপাধি ছাড়া আন্নি এই বিশাল প্রজেক্ট সামলাতে পারবেন না, কারণ তার তো এই প্রজেক্ট সম্পর্কে জ্ঞান নেই। যাই হোক, এরই মধ্যে গুন্তর ওই গ্রামের মোড়লের কাছে গেলে মোড়ল তাকে বেশ সম্মান দিয়ে ভেতরে বসতে দেয়। আসলে গুন্তর নিজেও তান্ত্রিক হয়, তাদের মধ্যে একটা আত্মিক টান ছিল। অজ্ঞতা টমকে সাথে নিতে হয়। আর এদিকে দেখা যায় এই রাতে অহংকারী সে সাংবাদিকটিকে সেজন্য মূত্রত্যাগ করতে যায় গাছের আড়ালে। দেখা যায় সে এক গাছের নিচে গিয়ে প্রস্রাব করার সময় কোনো অনুমতি বা পারমিশন নেওয়া তো দূরে থাক, উল্টো সেখানকার অশরীরী শক্তিদের বা জিনদের নিয়ে মস্করা করতে শুরু করে। এখানে নাকি কেউ নেই, আর কোনো ইবলিস বা জিন থাকলে তার নাকি কোনো ক্ষতি করতে পারবেন না, এইভাবেই ধিক্কার করছিল। কিন্তু তার এই ধৃষ্টতার শাস্তি সে হাতে নাতে পায়। সেখানে উপস্থিত হয় ভয়ঙ্কর সেই সত্তা, আর তাকে সেখানেই হত্যা করে। পরের দিন তাকে এমন এক অবস্থায় মৃত্যু পাওয়া যায় যা দেখে যে কারো আত্মা কেঁপে উঠবে। ঠিক প্রফেসর থিওর মতো তার লাশটা পড়ে আছে। এইসব ঘটনার পর টোমো এবং গুন্তর ডক্টর আন্নিকে সাহায্যের প্রস্তাব দেয়। তারা আন্নিকে সাহায্য করতে রাজি। তারা এই পিরামিডের আসল রহস্য বের করবে এবং তারা বুঝতে পারে যে এই মৃত্যুর পেছনে কোনো অশুভ শক্তির হাত রয়েছে, জিন, প্রাচীন কালো জাদু, এরকম কিছুর। কিন্তু ডক্টর আন্নি সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছিল এদেরকে, মানে গুন্তরদের সাহায্য তার লাগবে না। এক কথায় ডক্টর আন্নি জিন, জাদু বা অতি অপরাগিত এই শক্তিকে বিশ্বাসই করেন না। আন্নি জানায় সে কেবল বিজ্ঞানে বিশ্বাস করে, অলৌকিক কিছুতে নয়। এই রাতে আন্নি এবং তার বান্ধবী ওলান লক্ষ্য করে যে এই পিরামিডটি 5টি পাহাড় দিয়ে ঘেরা, যার মানে হলো পিরামিডটিকে খুব সচেতনভাবে লুকিয়ে রাখা হয়েছিল যখন এটি নির্মাণ করা হয়। কিন্তু তারা যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল রাতে, ঠিক তখনই ওলান অনুভব করে ঘরের কোণে কেউ একজন এসেছে। কিছু বুঝে ওঠার আগে শুরু হয় ভয়ঙ্কর নরকীয় তাণ্ডব। আর এভাবে সকালে শান্ত আকাশ চিরে যেন আবারও একটি বিভৎস আত্মনাদ ভেসে এলো। ডক্টর আন্নি ল্যাবে গিয়ে আবিষ্কার করেছিল আরও একটি নিথর দেহ। এবার আর কেউ নয়, তার প্রাণের বান্ধবী ওলানকেও একই রকম পৈশাচিক অবস্থায় মৃত অবস্থায় পাওয়া গেছে। মারা গেছে ওলান। নিজের চোখের সামনে খুব কাছের দুজন মানুষকে এভাবে হারিয়ে ডক্টর আন্নি এবার সত্যই ভেঙে পড়েছিল। বিজ্ঞানের যুক্তি দিয়ে আর এই মৃত্যুগুলোকে ব্যাখ্যা করা যাচ্ছে না। বাধ্য হয়ে আন্নি টোমো আর গুন্তরের সাহায্যের প্রস্তাবে রাজি হয়। তারা তিনজন মিলে ঠিক করে যেভাবেই হোক এই পিরামিডের রহস্য উদ্ঘাটন করতেই হবে। শুরু হলো পিরামিডের প্রবেশ পথ খোঁজার এক মরিয়া চেষ্টা। ডক্টর আন্নির ধারণা ছিল এই পিরামিডের প্রবেশ পথ উত্তর দিকে হবে, কারণ গুনং পাদান অবস্থিত আদি সূর্যলোকের দেশ বা সুন্দরবন এলাকায়। আর প্রাচীন মানুষেরা সূর্যকে পূজা করত, তার মানে সূর্যের দিকে হতে পারে দরজা। কিন্তু দীর্ঘ চেষ্টার পরও উত্তর দিকে কোনো দরজা চিহ্ন মিলল না। আর পরের দিন গুন্তর তার কবিরাজি বিদ্যা ব্যবহার করে বুঝতে পারল যে এই পিরামিডের দরজা আসলে দক্ষিণ দিকে। তার মতে প্রাচীন মানুষেরা সূর্যকে পূজা করা তো দূরে থাক, বরং সূর্যকে ভয় পেয়ে এড়িয়ে চলত। আর ঠিক তাই হলো। গুন্তরের কথা মতো দক্ষিণ দিকে খনন করতে বেরিয়ে এলো সেই প্রাচীন কাঙ্ক্ষিত প্রবেশ পথ, পিরামিডের আসল দরজা। ভেতরে ঢোকার সময় ডক্টর আন্নি সবাইকে মাস্ক পরার নির্দেশনা দেয়, কারণ হাজার বছর ধরে বন্ধ থাকা এই চেম্বারে বিষাক্ত গ্যাস থেকে বাঁচার জন্য। তবে সৌভাগ্যবশত ভেতরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক ছিল। তবে ভেতরে গিয়ে তাদের চোখ যেন ছানা বড়া হয়ে গেল। তারা আবিষ্কার করে একটি বেদি বা টেবিলের উপর রাখা সেই রহস্যময় খঞ্জর কুজন। তবে আন্নি যখনই সে খঞ্জরটি হাতে তুলে নিয়েছিল, অমনি পুরো পিরামিড যেন ভয়াবহভাবে কাঁপতে শুরু করে দেয়। বিশাল বিশাল পাথর যেন ভেঙে পড়ছিল চারিদিকে। তবে কোনো মতে তারা প্রাণে বাঁচলেও পাথরের স্তূপের নিচে পিরামিডের মুখ তো আবারও বন্ধ হয়ে গেল। এই দুর্ঘটনার পর সরকার থেকে প্রজেক্টটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং সবাইকে যার যার মতো বাড়িতে ফিরে যেতে বলা হয়। কিন্তু অভিশাপ যেন তাদের পিছু ছাড়ল না। একদিন টোমো তার অফিসে বসেছিল এবং অজান্তেই তার চায়ের কাপটা উল্টে পড়ে যায়। সে ছিটকে পড়া চা যেন একটি অদ্ভুত প্রতীকী ধারণ করে, আর টোমোই চিহ্নটা তার ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলে রাখে। অন্যদিকে ডক্টর আন্নি যখন তার ল্যাবে এসে উদ্ধার করা খঞ্জরটি নিয়ে গবেষণা করছিলেন, ঠিক তখনই বিদ্যুৎ চলে যায়। অন্ধকার পুরো ঘর।
আবার অন্ধকারের বুক চিরে তার সামনে এসে দাঁড়িয়েছিল বিশাল আকৃতির সে ভয়ঙ্কর ছায়ামূর্তি, একটি বিভৎস জিনিস, এই জিনটা। এমনকি একই সময় তান্ত্রিক গুণতরও রক্ষা পায়নি। টিভিতে শো করছিল আর ক্যামেরার সামনে নিজের শক্তি জাহির করার সময় অদৃশ্য কোনো শক্তি তাকে মেজের উপর আশ্রাতে আশ্রাতে টেনে নিয়ে যাচ্ছিল। ভয়ঙ্কর জিনের প্রভাব এটা। আর এই ঘটনার পর তারা তিনজন আবারও তো একত্রিত হয়েছিল। এই বিষয় নিয়ে আলোচনা করছে। আনি জেনে সে ভয়ঙ্কর ছায়ামূর্তির কথা তার সামনে এসেছিল। গুন্তর গম্ভীর গলায় বলে এই সত্তার নাম বাদুরা, যে কিনা গুনং পাদান এর অভিশপ্ত প্রহরী। বাদুরা ভয়ঙ্কর প্রজাতির জিন যে ওই পিরামিডটিকে পাহারা দেয়। তাছাড়া খঞ্জরটির গায়ের প্রাচীন লিপি বিশ্লেষণ করে আন্নি একটি শিওরে ওটা সত্য তথ্য জানতে পারে। এই খঞ্জরটি আসলে আগুনের দরজা খোলার চাবিকাঠি, আর আগুনের দরজা মানেই হলো নরকের দরজা। গুন্তর জানায় এই পিরামিডের নিচে বন্দী আছে হাজার হাজার শয়তান ইবলিস, যারা পৃথিবীর বুকে ধ্বংসলীলা চালাতে চায়। গত কয়েকদিনে যারা মারা গেছে তাদের রক্ত এবং আত্মা পান করে এই বাদুরা এখন আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছে। যদি নরকের এই দরজা একবার খুলে যায় তবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। এখান থেকে টোমো যখন বাড়িতে ফিরেছিল সে দেখে তার ছোট মেয়ে লীলার উপর সেই শয়তানি শক্তির থাবা বসিয়েছে। ঘরের দেওয়ালে দেওয়ালে ফুটে উঠেছে পৈশাচিক সব প্রতীক। নিজের মেয়ের প্রাণ বাঁচাতে টোমো আর এক মুহূর্ত দেরি করল না। তারা সিদ্ধান্ত নিল যেভাবে হোক আবারও সেই পিরামিডে গিয়ে নরকের দরজা চিরতরে বন্ধ করতে হবে। টোমো তার গাড়ি দিয়ে পিরামিডের সামনের পাথরগুলো সরিয়ে দিচ্ছিল। আবারও তারা ভেতরে ঢোকার রাস্তা তৈরি করে, কিন্তু পিরামিডে সে গোলকধাতার মতো অন্ধকার সুড়ঙ্গে পা রাখতেই তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সে অন্ধকার সুড়ঙ্গের ভেতর তারা মশাল দিয়ে আলো জ্বালিয়েছিল। তাছাড়া সুড়ঙ্গের ভেতর হঠাৎই গুন্তরের সামনে এসে দাঁড়ায় স্বয়ং সে বিভীষিকা ইবলিস বাদুরা। ভয়ঙ্কর তার চেহারা। গুন্তর তার তান্ত্রিক বিদ্যার সমস্ত কেরামতি আর কেরামতিপূর্ণ অস্ত্র বের করে আক্রমণ চালাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোনো কৌশলী যেন সে অশুভ শক্তির গায়ে আঁচড় কাটতে পারছিল না। গুন্তর যেন বাতাসের সাথে লড়াই করছিল। তবে কিছুক্ষণ পর টোমো আর ডক্টর আন্নি আবার গুন্তরের সাথে মিলিত হতে সক্ষম হয়। আন্নি বলে পিরামিডের প্রতিটি কাঠামোর একটি সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ থাকে যাকে বলা হয় মেইন চেম্বার। তার বিশ্বাস নরকের সেই আসল দরজা এই চেম্বারের ভেতরেই লুকিয়ে আছে, আর এইভাবে তারা তো সেই চেম্বারটি খুঁজতে বের হয়। টোমো আর ডক্টর আন্নি বেরিয়ে পড়ে সে মেইন চেম্বারে খোঁজে, আর গুন্তর একাই থেকে যায় সে ভয়ঙ্কর বাদুরার মুখোমুখি হতে। তবে গুন্তর এখানে থেকেছিল কারণ যাতে সে অন্যদের পথ আটকাতে না পারে, মানে জিনটা। বাদুরের সাথে গুন্তরের এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী লড়াই শুরু হয় এখানে। অশুভ শক্তির প্রচণ্ড আঘাতে গুন্তর বারবার ছিটকে পড়ছিল, তার শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। এই জিনটা তার কৌশল এবং জাদু প্রয়োগ করছিল, আর এই জিনের এই জাদুতে গুন্তর ঘায়েলেও পড়ছিল। কিন্তু একদম শেষ মুহূর্তে নিজের সমস্ত শক্তি উজাড় করে দিয়ে গুন্তর সেই পবিত্র খঞ্জরটি কুজন তুলে নেয় এবং সরাসরি বাদুরার বুকে বেঁধিয়ে দেয়। ইবলিস জিনের চিৎকারে চারিপাশে কেঁপে উঠেছিল, বাদুরা যেন ধুলোয় মিশে যায়। তবে এই জয় গুন্তরের জন্য বয়ে আনলো মৃত্যু, মানে গুন্তর মারা গেল। নিজের কর্তব্য অটল থেকে এই দুর্দর্শ তান্ত্রিক সেই পিরামিডের অন্ধকারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। এদিকে টোমো আর আন্নি শেষ পর্যন্ত মেইন চেম্বারে পৌঁছাতে সফল হয়, কিন্তু সেখানে তারা দেখতে পায় সে আগুনের দরজা বা নরকের তোরণ, যেখান থেকে প্রচণ্ড শক্তিশালী এক অশুভ হাওয়া বের হয়ে পুরো পিরামিড যেন ছাড়িয়ে দিচ্ছিল। তবে টোমো কোনো দেরি না করে সেই কুঞ্জরটি দরজার খোঁজে ঢুকিয়ে দিয়েছিল। ঠিক তখনই দৃশ্যপট যেন বদলে যায়। টোমো যেন নিজেকে আবিষ্কার করে এক অদ্ভুত সাজানো ঘরে। তার সামনে বসে আছে পরিপাটি পোশাক পরা এক রহস্যময় ব্যক্তি। এই লোক টোমোকে তার এই কাজ বন্ধ করার জন্য প্রবদ্ধ করছিল, মানে মানা করছিল। সে বলে, তুমি যদি আমার উপাসনা করো তাহলে আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। সে আরও বলে টোমোর ছোট মেয়ে লীলার ভবিষ্যতের দায়িত্ব নেবে সে। তাকে অফুরন্ত ধন সম্পদ, বিলাসিতা আর দুনিয়ার সব চাকচিক্য এনে দেবে। বিনিময়ে টোমোকে কেবল নরকের দরজা খুলে দিতে হবে। টোমো এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে যায়, কারণ সে সারা জীবন যা করেছে সব তার মেয়ে লীলার ভবিষ্যতের কথাই ভেবে করেছে। টোমো সেই লোকটিকে জিজ্ঞাসা করে, এত সম্পদে কি ভালোবাসা থাকবে? মানে সম্পদশালী হওয়া পর কি আমরা কি সুখে থাকতে পারবো? তবে লোকটি ঠান্ডা গলায় জবাব দেয়, যখন সব প্রাচুর্য থাকবে তখন ভালোবাসার আর কোনো প্রয়োজন থাকবে না। ঠিক এই কথাটাই টোমোর চেতনা ফিরিয়ে আনে। সে বুঝতে পারে ভালোবাসা ছাড়া মানুষের কোনো ভবিষ্যৎ থাকতে পারে না। এটি কেবলই শয়তানের এক মায়ের খেলা, ধোঁকা। এভাবে টোমো কোনো কথা না বাড়িয়ে তার হাতের কুঞ্চন দিয়ে সে শয়তানকে আঘাত করে দিয়েছিল। তবে মুহূর্তে যেন ভ্রুম কেটে যায় এবং টোমো যেন সফলভাবে নরকের দরজাটি বন্ধ করে দেয়। মূলত এই লোকটিই ছিল ইবলিস। তার দরজা বন্ধ হতে পুরো পিরামিড প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করেছিল এবং চারপাশ ভেঙে পড়তে থাকে। টোমো তখন মারাত্মকভাবে আহত, তার উঠে দাঁড়ানোর শক্তিটুকু নেই। সে ডক্টর আন্নিকে অনুরোধ করে, আন্নি তুমি পালাও, আমার মেয়ে লীলাকে দেখে রেখো। আর এইভাবে ডক্টর আন্নি টোমোকে সে মৃত্যুপরিতে ফেলে রেখে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল। মুহূর্তের মধ্যে গুণংপাদান পিরামিড ধসে পড়ে এবং ভেতরে চিরদিনের জন্য সমাধিস্থ হয়ে পড়েছিল সাহসী সাংবাদিক টোমো।
অবশেষে ডক্টর আন্নি জীবিত অবস্থায় ফিরে আসতে পারে। তবে এই ঘটনার পর তার পুরো চিন্তাধারা পরিবর্তন হয়ে গিয়েছিল। সে বুঝতে পারে পৃথিবীর সব রহস্য কেবল যুক্তি আর বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। এখন তার চোখে গুণন উৎপাদন এই পর্বতটি শুধু পাথরের ঢিবি নয়, বরং এক বিশাল ত্যাগের সাক্ষী। আর এভাবে টুমোর শেষ ইচ্ছা পূরণ করতে ডক্টর আন্নি এখন ছোট লীলার পালক মা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। আর এভাবে শেষ হয় এক রোমহর্ষক আত্মত্যাগের কাহিনী। তা কেমন লেগেছে ভিডিওটা জানিয়ে দিন কমেন্টে। এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।